14ই সেপ্টেম্বর। জর্জিয়ায় আজ আমাদের চতুর্থ দিন। গতকাল সন্ধ্যায় ফিরে এসেছি টিবলিসিতে কৃষ্ণসাগরের তীরের বাটুমি থেকে। গত রাতেই গেট ইওর গাইড অ্যাপে ট্যুর বুক করেছিলাম আমরা আজকের জন্য। সকাল সকাল আজকে তাই চলেছি জর্জিয়ার পূর্ব প্রান্তে কাখেতি সিগনাগি অঞ্চলে। আয়তনের দিক থেকে এটি জর্জিয়ার বৃহত্তম অঞ্চল, যেখানে সুউচ্চ ককেশাস পর্বতমালার পাদদেশে উর্বর আলাজানি উপত্যকা জুড়ে বিস্তৃত রয়েছে সবুজ আঙুর লতার ক্ষেত, যার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে জর্জিয়ার ওয়াইন তৈরির অত্যন্ত প্রাচীন সংস্কৃতি। এছাড়াও কাখেতি তার মধ্যযুগীয় মনাস্ট্রি ও চার্চগুলির জন্য বিশেষভাবে পরিচিত। আমাদের বাস এসে থামল একটি ছোটোখাটো কটেজ ইন্ডাস্ট্রির শপ বা দোকানের সামনে। সাজানো গোজানো চত্বর, সামনেই আঙুরের ক্ষেত। থোকা থোকা আঙুর ধরে আছে আঙুর লতায়। খেয়ে দেখলাম না, তাই আঙুরের গুণমান সম্বন্ধে ধারণা হলো না। জেনেছিলাম এই কাখেতি অঞ্চলে প্রায় 527 ধরনের আঙুর চাষ হয়। খানিক পরেই আমরা দোকানের দিকে এলাম। দোকানে ভেড়ার লোমের টুপি আর ছোট ছোট কিছু পিস রাখা রয়েছে, তাই নিয়ে সবাই ছবি তুলতে পোজ দিচ্ছেন। আমাদেরও ইচ্ছে হলো এই অদ্ভুত দেশে ছবি তোলার। বাইরে উঠোনে লম্বা লম্বা কাঠির মতো কিছু জিনিস ঝুলছে, শুকোতে দেওয়া আছে। একটু পরেই জানলাম এর নাম চুর্চ খেলা, নানান ফলের রসে ডোবানো আখরোটের বীজ। নানান রকম ফলের রস ও ময়দার ঘন রসে আখরোট, আমন্ড, হ্যাজেলনাট ইত্যাদি ড্রাই ফ্রুট ডুবিয়ে তৈরি হয় চুর্চ খেলা নামের এই মিষ্টি খাবারটি। দোকানের ভেতর নানান কৃষিজাত ও হাতে তৈরি পণ্য সাজানো। অজস্র চুর্চ খেলাও ঝুলছে। প্রাচীনকালে সৈনিকরা যুদ্ধে যাবার সময় বাড়ি থেকে নিয়ে যেতেন এই চুর্চ খেলা। দীর্ঘকাল ভালো থাকে এটি কোনো রকম বাড়তি সংরক্ষণ ছাড়াই। And we get very thick mass which we call tatara. After we put there the hazelnuts, walnuts, like fresh fruits inside, and hang them about 1 week to get fresh, guys. Churchella should be soft, it shouldn't be very hard. এছাড়াও দেখলাম নানান রকমের ফল, যেমন কিউই, বেদানা ইত্যাদির রস পাতলা করে শুকিয়ে নিয়ে টিক্লাপি নামের একটি খাবার, যা অনেকটা আমাদের আমসত্ত্বের মতো। এরপর টুরিস্টদের গ্লাসে করে পরিবেশন করা হলো এদেরই হাতে তৈরি ওয়াইন। নানান প্রজাতির আঙুর থেকে এগুলি তৈরি এবং নানান রঙের এবং নামও ভিন্ন ভিন্ন। মাটিতে এখানে যে বড় বড় গর্ত, তার অভ্যন্তরে পাত্রে রেখে আঙুরের ফার্মেন্টেশন হয়।
ভেড়ার শিং থেকে তৈরি এগুলি হলো পান পাত্র। প্রাচীনকালে এগুলির ব্যবহার করা হতো, এখন ব্যবহার হয় ঘর সাজানোর কাজে। আবার বাসে চেপে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। এখানে আমাদের দেখানো হলো জর্জিয়ান রুটি কিভাবে তৈরি হয়। ময়দা, জল, সামান্য নুন মিশিয়ে তৈরি হয় ডো। আমি কিন্তু বুঝতে পারলাম না এরা ইস্টের বদলে কি দেয়। হয়তো আগের দিনে রেখে দেওয়া ডো কিছুটা মেশানো হয়, কিন্তু আমাদের গাইড যা বললেন একটু হোপ বা আশা মেশানো হয়, তেমন বোধগম্য হলো না ব্যাপারটা। এরপরে সেই ডো লম্বা আকার দিয়ে তন্দুরের ভেতর সেঁকে নেওয়া হয়। লম্বা আকারের এই জর্জিয়ান রুটির নাম শটি পুরি। টাটকা বা ফ্রেশ রুটি চিজ দিয়ে খাওয়া হয়। আমাদের গ্রুপের অনেক টুরিস্টই ব্রেকফাস্ট করলেন এই রুটি আর চিজ দিয়ে, কিন্তু আমাদের এই শক্ত ধরনের রুটি খুব একটা খেতে ইচ্ছে করলো না। আমাদের পরবর্তী গন্তব্য বোদবে মনাস্ট্রি। বোদবে মনাস্ট্রিকে সেন্ট নিনো মনাস্ট্রিও বলা হয়ে থাকে। এটি একটি জর্জিয়ান অর্থোডক্স চার্চ কমপ্লেক্স। ঢুকে পড়লাম চার্চ কমপ্লেক্সে। সামনেই বেল টাওয়ার। জর্জিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান হল এই কাখেতিয়া অঞ্চলের এই মনাস্ট্রিটি। এই মনাস্ট্রিতেই রয়েছে সেন্ট নিনোর সমাধি, যিনি ছিলেন ৪র্থ শতাব্দীর একজন মহিলা ধর্মপ্রচারক এবং জর্জিয়ায় ইনিই এনেছিলেন খ্রিস্ট ধর্ম। নিনো ক্যাপাডোসিয়ায় জন্মগ্রহণ করেন এবং জেরুজালেমে বড় হন। 14 বছর বয়সে তিনি রোমান সম্রাট ডায়োক্লেটিয়ানের হাত থেকে বাঁচতে আরও 36 জন মেয়ের সাথে আর্মেনিয়ায় পালিয়ে যান, খ্রিস্টানদের ওপর নিপীড়ন থেকে বাঁচতে। আর্মেনিয়ায় তারা তৃতীয় তিরিরেটের হাতে ধরা পড়েন। তিনিও খ্রিস্টানদের ওপর নিপীড়ন চালাতেন। প্রায় সব মেয়েকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। নিনো পালাতে সক্ষম হন। তিনি জর্জিয়ায় চলে যান এবং সেখানে ধর্মপ্রচার শুরু করেন এবং তিনি তার বাকি জীবন বোদবেতেই কাটানোর সিদ্ধান্ত নেন। বোদবে মনাস্ট্রিটি হল আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের এক সুন্দর সংমিশ্রণ। সাইপ্রেস গাছে ঘেরা একটি পাহাড়ের ওপর এটি অবস্থিত। এখান থেকে সবুজ আলাজানি উপত্যকা এবং ককেশাস পর্বতমালার বিস্তৃত দৃশ্য দেখা যায়। নিনোর মৃত্যুর পর গড়ে ওঠা মনাস্ট্রিটি হয়ে ওঠে কাখেতির অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র। 1000 বছরেরও বেশি সময় ধরে এটি বহুবার পুনর্নির্মিত হয়েছে। এর ভেতরের দেওয়াল ও ছাদ ফ্রেস্কো দিয়ে সজ্জিত। ক্যাথেড্রালের ভেতরের ছবি তোলা এবং ভিডিও রেকর্ড করা অনুমোদিত ছিল না।
আমাদের এবারের গন্তব্যস্থল সিগনাগি, কাখেতি রিজিয়নের একটি সুন্দর শহর। শহরটির আরেকটি নাম সিটি অফ লাভ, কারণ এখানকার ম্যারেজ রেজিস্ট্রি অফিস 24 ঘন্টাই খোলা থাকে এবং জাতি ধর্ম নির্বিশেষে প্রেমিক প্রেমিকারা যে কোনো সময় বিবাহ করতে পারে। মিউনিসিপ্যাল টাউন হলের সামনের স্কোয়ারে আমাদের গাড়ি এসে থামল। কোনো এক গায়ক উদাত্ত গম্ভীর কণ্ঠে অজানা ভাষায় গান গেয়ে চলেছেন। აქომბოთრებით სიმღერია და საფირუსე ლურჯი ფერია ბილისო ზის და ბარდების ხარეო უშენო სიცოცხლეც არ მინდა сваганахали барази куда любой людей любой национальности люди могут прийти зарегистрировать свой брак. И этот документ будет вводить. ইনি হলেন জর্জিয়ার অন্যতম প্রখ্যাত চিত্রকর পিরোসমানি। তিনি ছিলেন এই অঞ্চলেরই বাসিন্দা। 1862 থেকে 1918 সাল পর্যন্ত তার জীবন ছিল দারিদ্রতায় পূর্ণ। তার জীবনব্যাপী শিল্পকর্মগুলি কেবল শুধুমাত্র জীবন ধারণের জন্যই ছিল। কিন্তু আমাদের দেশের কবি জীবনানন্দ দাশের মতোই মরণোত্তর স্বীকৃতি ও প্রশংসা লাভ করে তার শিল্প। স্কোয়ারের এই অংশটি যুদ্ধে নিহত সৈনিকদের উদ্দেশ্যে নিবেদিত। Так, дорогие мои, мы сейчас находимся у огромной стены, на которой олицетворены фамилии солдат. Можете предположить мне, какая война это? Великая Отечественная. Великая Отечественная. Вторая мировая война. Здесь олицетворены только часть аргентинцев, солдат, которые погибли в специального региона в период этой войны. এই দেওয়ালটিতে সমস্তটিতেই উৎকীর্ণ আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত স্থানীয় সৈনিকদের নাম। Так, дорогие мои, мы сейчас находимся у Сюда подойдите, пожалуйста, дать এবারে আমরা চলেছি এই পাহাড়ি শহর সিগনাগিকে ঘিরে থাকা ঐতিহাসিক দুর্গ প্রাচীরটিকে দেখতে। হেঁটে হেঁটেই আমরা চলেছি। পথের দুপাশে পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। স্থানীয় শিল্পীদের নানান ধরনের হাতের কাজ দেখতে দেখতে আমরা চলে এলাম সিগনাগি প্রাচীরের গেটের কাছে। প্রাচীনকালেও সিগনাগি অঞ্চলে মূলত ব্যবসায়ীদের বাস ছিল, আর এখানকার ঐতিহাসিক সিল্ক রুট দিয়ে যেসব বণিকদের দল যেত তাদের প্রয়োজন মেটানো ছিল এইসব ব্যবসায়ীদের কাজ।
সমৃদ্ধ বাণিজ্য পথগুলি রক্ষা করতে আর এই অঞ্চলের অধিবাসীদের বাইরের আক্রমণকারীদের হাত থেকে নিরাপত্তা দিতে রাজা হেরাক্লিয়াস দ্বিতীয় অষ্টাদশ শতকে সিগনাগি অঞ্চলটিকে ঘিরে 4.5 কিলোমিটার দীর্ঘ একটি দুর্গ নির্মাণ করেছিলেন। এখানে দেখা যাচ্ছে সেন্ট জর্জেস চার্চের বেল টাওয়ার। সিগনাগি প্রাচীরের অভ্যন্তরে চার্চটি অবস্থিত। রাস্তার ধারের পসরায় যেন আমাদের অবিকল কাশ্মীরি শাল। এসে পড়েছি দুর্গ প্রাচীরের সামনে। এবড়ো খেবড়ো উঁচু উঁচু সিঁড়ি উঠতে লাগলাম রেলিং ধরে। দুর্ভেদ্য সিগনাগি প্রাচীরটি অতীতের সাক্ষ্য বহন করে আজও দাঁড়িয়ে আছে। অষ্টাদশ শতাব্দীতে আক্রমণকারীদের হাত থেকে গ্রামবাসীদের বাঁচাতে এর নির্মাণ হয়। একসময় পুরো শহরটিকে ঘিরে রেখেছিল এই প্রাচীর। আজ মূল প্রাচীরের কেবল কিছু অংশই অবশিষ্ট রয়েছে। সেই সময়ের নগর পরিকল্পনায় এর যথেষ্ট ঐতিহাসিক তাৎপর্য ছিল। চার কিলোমিটার দীর্ঘ প্রতিরক্ষা প্রাচীরটিতে 28টি মিনার ছিল, আর প্রত্যেকটির নামকরণ করা হয়েছিল সিগনাগির বিভিন্ন গ্রামের নামানুসারে। প্রাচীর ও মিনারগুলির বেশিরভাগই স্থানীয় নুড়ি পাথর দিয়ে নির্মিত হয়েছিল। সবুজ বিস্তৃত আলাজানি উপত্যকা এবং সুবিশাল ককেশাস পর্বতমালার পটভূমিতে প্রাচীন এই প্রাচীরের সৌন্দর্য অসাধারণ। পৌঁছে গেলাম প্রাচীরের আরেকটি প্রান্তের গেটে। প্রাচীর থেকে নেমেই এবারে শুরু হলো আমাদের যাত্রা আরেকটি জায়গার উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি কাখেতির তেলাবি অঞ্চলের একটি ওয়াইনারি বা ওয়াইন তৈরির কারখানায়। বিশ্বে ওয়াইন তৈরির প্রাচীনতম ইতিহাস এই অঞ্চলেই। এই ইতিহাস নাকি 8000 বছরের পুরনো। আনুমানিক 6000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে দক্ষিণ ককেশাসের কাখেতি অঞ্চলে আকস্মিকভাবেই আবিষ্কৃত হয়েছিল ওয়াইন। আদি নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগের বাসিন্দারা শীতকালে অগভীর গর্তে বা মাটির পাত্রে বুনো আঙুর রেখে হঠাৎই আবিষ্কার করেছিলেন যে এর রস প্রাকৃতিকভাবে ফার্মেন্টেশনের মাধ্যমে একটি সুস্বাদু নেশা উদ্রেককারী পানীয়তে পরিণত হয়েছে। যদিও জর্জিয়ায় সেই সময় থেকেই ওয়াইন তৈরির নজির ছিল, ককেশাস অঞ্চল জুড়ে ব্যাপকভাবে আঙুর চাষ ও ওয়াইনের বিস্তারের কৃতিত্ব সেন্ট নিনোকে দেওয়া হয়। এখানে ওয়াইন এবং ধর্ম একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওয়াইনকে কেবলমাত্র কৃষিপণ্য হিসেবে নয়, বরং একে একটি ঈশ্বরের উপহার হিসেবে দেখা হতো। আঙুরলতা এখানে সন্ন্যাস জীবনের একটি ভিত্তিপ্রস্তর ছিল। প্রাচীন আচার অনুষ্ঠান যেমন
প্রথম খ্রিস্ট ধর্মে ধর্মান্তর এবং আরও নানান অনুষ্ঠানে ব্যবহার হয় এই ওয়াইন। Say that toast is explaining love. Yeah? কভেভরি বা ডিম্বাকৃতি মাটির পাত্র, যা জর্জিয়ার ঐতিহ্যবাহী ওয়াইন সেলার বা জর্জিয়ান ভাষায় মারানি, তাকে মাটির ভেতর গলা পর্যন্ত ডুবিয়ে রাখা হয় পুঁতে। মাটির নিচের এই অবস্থান প্রাকৃতিকভাবে ওয়াইনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। চারপাশের মাটি সারা বছর ধরে একটি স্থির শীতল তাপমাত্রা, যা মোটামুটি 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তা বজায় রাখে। এর ফলে কৃত্রিম শীতলীকরণের প্রয়োজন হয় না। এই পদ্ধতি প্রাকৃতিক ইস্টকে অতিরিক্ত উত্তাপ ছাড়াই স্বাভাবিকভাবে আঙুরের ফার্মেন্টেশনে সাহায্য করে। পাত্রটিতে আঙুর ও খোসা যোগ করে একটি পাথর বা ভারী কাঠের ঢাকনা দিয়ে সিল করা হয়। এরপর বায়ুরোধী করার জন্য ভেজা মাটি ও ছাইয়ের একটি স্তর দিয়ে সম্পূর্ণরূপে ঢেকে দেওয়া হয়। এভাবে থাকার পর 4 থেকে 6 মাস পরে তৈরি হয় জর্জিয়ান ওয়াইন। It's not red, it's green. It's the first medicine against কভেভরিতে প্রথাগত ওয়াইন তৈরির পদ্ধতিটি জর্জিয়ার কাখেতি অঞ্চলের একদম নিজস্ব, that in the world এবং এই পদ্ধতিটিকে ইউনেস্কো 2013 সালে মানবজাতির সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। it's the easiest. Yeah? Now I can add here honey, apple juice, lemonade, sugar, everything bottled and sell as a wine, and you even don't recognize what's this. Wine from natural grape juice doesn't change its color. Never. Please bring your saperade till the end. নানান ধরনের ওয়াইন সম্বন্ধে জানালেন এই বিশেষজ্ঞ মহিলা। সাপিরাভি নামে ঘন লাল রঙের ওয়াইনটি নাকি হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। It was beginning of এছাড়া রকাত সিটেলি নামে অ্যাম্বার রঙের ওয়াইন তৈরি হয় সাদা আঙুর থেকে খোসা শুদ্ধ ফার্মেন্টেশন করে। একে অরেঞ্জ ওয়াইনও বলা হয়। নানান ধরনের ওয়াইন কী ধরনের আঙুর থেকে হয় সবই জানালেন তিনি। প্রসঙ্গত, জর্জিয়ার এই কাখেতি অঞ্চলে 500-রও বেশি ধরনের আঙুর জন্মায়। wines, it's ice wine, it's 15-16% of them. এখানে স্বচ্ছ রঙের যে পানীয়টি দেখা যাচ্ছে সেটি জর্জিয়ার ঐতিহ্যবাহী চা। এটি রকাত সিটেলি বা সাপেরাভির অবশিষ্টাংশ থেকে তৈরি করা হয়। আঙুরের অবশিষ্ট অংশ দ্বিতীয়বার ফার্মেন্টেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এবং তারপর 2 বার ডিস্টিল করে তামার পাত্রে সংগ্রহ করা হয়। এতে অ্যালকোহলের পরিমাণ 40 থেকে 80% পর্যন্ত হয়ে থাকে। বেরিয়ে এলাম ওয়াইনারি থেকে। সামনেই সারি সারি মাটির পাত্র কভেভরি রাখা, ওয়াইন ফার্মেন্ট করার প্রতীক্ষায়। এবারে আমরা লাঞ্চের জন্যে ওয়াইনারি লাগোয়া একটি রেস্টুরেন্টে এসেছি। আমরা লোবিয়ানি নামের একটি জর্জিয়ান ডিশ অর্ডার করলাম সবার আগেই, কেননা তখনও গ্রুপের কেউই এসে পৌঁছয়নি। কিন্তু আমাদের অর্ডার সার্ভ হলো সবার শেষে। এটা কিসের বৈষম্য নাকি রেসিজম? এরকমভাবে ভাবা বোধহয় উচিত না। কাখেতির ওয়াইন ট্যুর এখানেই শেষ। ফিরছি 1.5 ঘন্টার দূরত্বের টিবলিসিতে একটি অভিনব ট্যুরের শেষে। গেট ইউর গাইডে এই ট্যুরের মোটামুটি খরচা পড়েছিল 4,000 টাকা প্রতিজনের। টিবলিসিতে যখন ফিরছি তখন সন্ধ্যা হয়। গোধূলির সোনালি রং মেখে শহর তখন মায়াবী। বাস যখন থামলো তখন সন্ধ্যা 7টা বাজতে প্রায় 15 মিনিট বাকি। আমাদের মনে পড়ল ক্লক টাওয়ারের কথা। আমরা তো টাওয়ারের পাপেট শো দেখিনি আগের দিন, দেরি হয়ে গিয়েছিল। আজ তাই দ্রুত পায়ে চলে এলাম ক্লক টাওয়ারের সামনে
ভিড়কে পাশ কাটিয়ে। 6:59-এই পৌঁছে গেলাম একদম সামনে। প্রখ্যাত জর্জিয়ান পাপেট থিয়েটার শিল্পী ও পরিচালক গাব্রিয়েৎজের একটি খেয়ালি সৃষ্টি এটি। 2010 সালে এটির নির্মাণ হয়েছিল। দিনে দুবার দুপুর 12টা এবং সন্ধ্যা 7টায় টাওয়ারের সামনের বারান্দায় জীবনের চক্র বা সার্কেল অফ লাইফ নামে একটি সংক্ষিপ্ত পুতুল নাচ অনুষ্ঠিত হয়। ওপরের অ্যাঞ্জেলো এবার বিদায় নিলেন। শৈশব থেকে বার্ধক্য জীবনের নানা পর্যায়কে তুলে ধরা হলো এই পাপেট শোতে। তাই বোধহয় এর নাম সার্কেল অফ লাইফ। এবারে আমরা হোটেলের উদ্দেশ্যে ফিরব, কিন্তু এই ক্লক টাওয়ারের ঠিক পাশেই দেখতে পেয়ে গেলাম প্রাচীন একটি চার্চ, নাম আঞ্চিসখাতি ব্যাসিলিকা। 6ষ্ঠ শতকের গোড়ার দিকের এই চার্চটির ভেতরের ছবি তোলার অনুমোদন নেই। পথ চলতি দেখলাম কোনো এক গায়ক রাস্তার পাশে গিটার বাজিয়ে পয়সা কালেক্ট করার চেষ্টা করছেন বা ভিক্ষা করছেন বলা যায়। জর্জিয়ার রাস্তায় হামেশাই এরকম দৃশ্য দেখা যায়। চলতে চলতে আমরা এসে পড়েছি আরেক ঐতিহাসিক প্রাচীন ক্যাথিড্রালের ভেতরে, যার নাম সিওনি ক্যাথিড্রাল। 6ষ্ঠ এবং 7ম শতকে এর প্রাথমিকভাবে নির্মাণ হলেও এটি বহুবার ধ্বংস হয়েছে এবং পুনরায় আবার নির্মাণ হয়েছে। এটি সিওনি ক্যাথিড্রালের বেল টাওয়ার। আজকের মতো বেড়ানো এখানেই তো শেষ হলো। কালকে আমাদের জন্য নতুন কোনো জায়গা অপেক্ষা করছে কি?